করো। ও দেখো দেখো এখানে টাইমস অফ এথেন্স বলছে যে রাজা অটিপাসের নির্দেশ মতো তার দুই পুত্র অর্থাৎ ইথিওক্লেস এবং পলিনাইকেসের 1 বছর অন্তর রাজা হবার নির্দেশ দেওয়া আছে। তাই এটা তো আমরা সবাই জানি। তাই ইথিওক্লেসের মতো রাজা হলেন, কিন্তু 1 বছর পর যখন তিনি তার রাজত্ব ছাড়লেন না, তখন তার ভাই পলিনাইকেস তার শ্বশুর আর্গাসের রাজা আগাস্টাসের সাহায্যে থেবায় আক্রমণ করলেন। থেবার মুখে হয়ে লড়লেন ইথিওক্লেস, আর ইথিওক্লেস হত্যা করলেন পলিনাইকেসকে, এবং পলিনাইকেস হত্যা হওয়ার ঠিক সেই মুহূর্তে হত্যা করে বসলেন তার ভাই ইথিওক্লেসকে। বোঝো? দেখো দেখো এখানে কি লিখেছে, এই দুই ভাইয়ের মামা ও রাজা আউটিপাসের শ্যালক ক্রেয়ন তখন সমর্থন করেন ইথিওক্লেসকে, যেহেতু সে থেবায় হয়ে লড়েছিল, আর সেই জন্য তাদের মৃত্যুর পর রাজা হলেন আজকের রাজা অর্থাৎ ক্রেয়ন। আর তারই ইচ্ছেতে ইথিওক্লেসকে রাষ্ট্রীয় বীর মর্যাদা দেওয়া হয়েছে, আর পলিনাইকেসের দেহ অর্ধনগ্ন অবস্থায় ফেলে রাখা হবে নগরীতে, যার জন্য তাকে পশু পাখিদের খাদ্যে পরিণত হয়। হ্যাঁ, আর এখানে দেখো কি বলেছে, এখানে বলেছে যে পলিনাইকেসের দেহকে যদি কেউ সমাধিস্থ করতে চায় তাহলে তাকে রাষ্ট্রদ্রোহী হিসেবে ঘোষণা করা হবে। রাজা ক্রেয়ন সাংবাদিক সম্মেলন করে সাংবাদিকদের উদ্দেশ্যে যে নির্দেশগুলি দিয়েছে সেগুলি প্রত্যেকটি শহরের প্রত্যেকটি রাস্তায় রাস্তায় বিজ্ঞাপিত করার জন্য নগর প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। রাজা ক্রেয়ন সাংবাদিক সম্মেলনে বলেন যে আমন্ত্রণ জানিয়েছে এই কারণে বাধ্য হয়ে, যে আপনারা জানেন আমাদের রাষ্ট্র তরি আজ বহু ঝড় ঝঞ্ঝা বহু ঢেউ পার করে দেবতাদের আশীর্বাদে নিরাপদে বন্দরে এসে পৌঁছেছে। কিন্তু এই গৃহযুদ্ধ আমাদের কত ক্ষতি করেছে তাও আপনারা সবাই জানেন ভালো করে। আপনারা সবাই এই রাজ্যে এই দেশে অনুগত সাংবাদিক, অনুগত নাগরিক। রাজা লাউস যখন রাজত্ব করেছেন তখন আপনারা অনুগত ছিলেন, রাজা অটিপাসের সময় আপনারা আনুগত্য প্রদর্শন করেছেন, আর যখন তার দুই পুত্র রাজা ছিল তখনও। আজকে তার দুই পুত্র নিহত, একে অন্যের হাতে তারা হত্যা হয়েছে। আমি তাদের হতভাগ্য মামা ক্রেয়ন আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছে। তারা আমার বোন ইয়োগাস্তা আর ভূতপূর্ব রাজা অটিপাসের পুত্র ছিল। তাদের দুই বোন রয়েছে, আন্তিগোনে আর ইসমেনে। কিন্তু মেয়েদের হাতে তো আর রাষ্ট্রের দায়িত্ব দেওয়া যায় না, তাহলে সংসার সামলাবে কারা, অন্দর মহল সামলাবে কারা? তাই বাধ্য হয়ে আমি রাজা হয়েছি। আমি মনে করি রাষ্ট্রের প্রতি আনুগত্যই একমাত্র একজন মানুষের প্রকৃত মানদণ্ড হওয়া উচিত। কেউ যদি রাষ্ট্রের উপরে স্থান দেয় নিজের আত্মীয়তাকে, আমি তাকে ঘৃণ্য অপরাধ বলে মনে করি। দেবতা জিউস সাক্ষী, যদি এই রাষ্ট্রের কোনো বিপদ আসে আমি চুপ করে থাকবো না। কোন শত্রু রাষ্ট্রের সঙ্গে, দেশদ্রোহীদের সঙ্গে আমি হাত মেলাতে পারবো না, সে আমার সন্তান হোক বা ভাগ্নে বা যে কেউ। রাষ্ট্র আমাদের একমাত্র নিরাপত্তা, রাষ্ট্রের কল্যাণই আমাদের কল্যাণ, রাষ্ট্র আমাদের বন্ধু, রাষ্ট্রের ভালোই একমাত্র ভালো। তাই আমি অটিপাসের দুই পুত্র সম্পর্কে নির্দেশ দিয়েছি। নতুন রাজা হিসেবে ইথিওক্লেস, সে বীরের মতো মৃত্যুবরণ করেছে, সে থেবার জন্য লড়াই করেছে, তাই মহান বীরের সমস্ত সম্মান তার প্রাপ্য। তার জন্য সমাধি নির্মিত হবে, তার অন্ত্যেষ্টিক্রিয়া সসম্মানে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে। কিন্তু পলিনাইকেস সে দেশদ্রোহী ছিল, সে বিদেশি শক্তির সাথে হাত মিলিয়ে এই দেশকে আক্রমণ করে, পবিত্র থেবাইকে সে অসম্মান করতে চেয়েছিল, ধ্বংস করেছে দেবগৃহ, হত্যা করেছে বহু মানুষকে, বহু সেনা বাহিনীর বহু মানুষকে হত্যা করেছে, বহু ঘর সে ধ্বংস করেছে, হত্যা করেছে নিজের ভাই রাজা ইথিওক্লেসকে। তাই বন্ধুরা, তার সম্পর্কে আমার নির্দেশ, তার দেহ পড়ে থাকবে রাস্তায়, শেয়াল কুকুরের খাদ্য হবে তার দেহ, শকুনের খাদ্য হবে তার দেহ। তার প্রতি কোন রকমের আনুগত্য প্রদর্শন করবেন না। আপনাদের কাছে আমার অনুরোধ, জানবেন এই পলিনাইকেসের মৃতদেহ পড়ে থাকবে, তার পাহারায় নিযুক্ত হবে প্রহরীরা।
যাতে কেউ এই মৃতদেহকে সমাধিস্থ করতে না পারে। আর যদি কেউ সমাধি দিতে চান তাহলে জানবেন এর একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। নির্বেজাল খাঁটি মৃত্যুদণ্ড। আরে শুনলে সবাই, এ তো বড় অবিবেচকের মতো সিদ্ধান্ত। একটা মৃতদেহ সমাধিস্থ না হলে সেটা ধর্মীয় ভাবে অমঙ্গলের, এটা রাজা বুঝছেন না? না না, আমার মনে হয় ধর্ম পালন করতে হলে রাষ্ট্র ধর্ম পালন করা উচিত। যতই হোক পলিনাইকেশ না এই থিপসের মানুষ ছিলেন, আর উনি এই দেশেরই রাজপুত্র। বাবা সেই কথা তার এবার আক্রমণ করার আগে মনে ছিল না? জানো না একটা যুদ্ধে কত ক্ষয়ক্ষতি হয়? যুদ্ধে মৃত সৈনিকদের সৎকার করাটাও কিন্তু রাজ ধর্মের মধ্যেই পড়ে। আর সব থেকে বড় কথা হচ্ছে পলিনাইকেশ এই দেশের রাজপুত্র। আরে তোমাদের দুজনে দেখছি মরণ শখ হয়েছে। পলিনাইকেশের প্রতি সহানুভূতি দেখানো এই দেশের মানা, তা তোমরা ভুলে যেও না। আরে না গো, আমি তো এমনি আলোচনা করছিলাম। বাহ, হয়ে গেল প্রতিভা। তবে যাই বলো, রাজার ভয়ে হয়তো সাধারণ মানুষ চুপ করে যাবে, কিন্তু একটা মৃতদেহকে সৎকার না করে ফেলে রাখাটাকে সাধারণ মানুষ মনে মনে ভালো চোখে দেখবে না। আর সব থেকে বড় কথা হচ্ছে রাজার আদেশের সমালোচনা করা যাবে না। অদ্ভুত, তাহলে সে রাষ্ট্রদ্রোহী। এই শোনো, আমরা তোমাকে চিনি না বাবা, আমাদের এখানেই থাকতে হবে। অপকাণ্ড সব। মহারাজের প্রাতরাশের সময় ওনার পাশে থাকাটা জরুরি। তুমি এখন যাও, ওখানে থেকো। এখানে কি করছো? মানে গুজবে ছড়িয়ে পড়ার আগে আমি রাজাকে মানে চিঠি খবরটা পৌঁছে দিই। আমি লাশ মানে মৃতদেহ। লাশ মানে মৃতদেহ আমিও জানি। কি হয়েছে মৃতদেহের সাথে? স্যার দেখুন, আমি দীর্ঘদিন সেনাবাহিনীতে কাজ করছি, কোনোদিন কাজে ফাঁকি দিইনি। দেশকে খুব ভালোবাসি স্যার, কিন্তু কিন্তু বলুন স্যার, আমার সঙ্গে দুজন সৈনিক ছিল, তারা ভয় আসতে পারলো না। কিন্তু স্যার আমি নিয়ে ছুটে এসেছি আপনার খবরটা পৌঁছে দেওয়ার জন্য, যাতে অন্যকে খবরটা না দিতে পারে। আমাকে বাঁচিয়ে নিন, আমাকে মারবেন না। বন্ধ করে বলো তুমি এখানে কি বলছো। তুমি কাঁপছো কেন? ওই ভয় তো কাঁপছে স্যার, ওই ভয় কাঁপছি স্যার। আমি লাশ মানে মৃতদেহ পাহাড়ে ছিলাম, কিন্তু লাশ মানে মৃতদেহ থেকে বিকট গন্ধ আসছিল, তাই আমরা একটু দূরে গিয়ে পাহারা দিচ্ছিলাম। কিন্তু হঠাৎ হলো একটা বিকট শব্দ। কিসের শব্দ? মাটি কোপানোর শব্দ স্যার, মাটি কোপানোর শব্দ। মনে হলো কেউ যেন ওই মৃতদেহকে কবর দেওয়ার চেষ্টা করছে। মনে হলো মানে কি? ছুটে গিয়ে দেখো। সে আর বলতে স্যার, তক্ষুনি ছুটে গেলাম। গিয়ে দেখি আমাদের পায়ের শব্দে আপনাই পালিয়েছে। তবে স্যার ওটাকে কোনোভাবেই সমাধি দেওয়া বললে সামান্য মাটি। সেটা আমরা ঠিক করবো। তবে তুমি নিশ্চিত যে এটা কোনো কুকুরের মাটি আসলে নয়? এটা কোনো কুকুরের কাজ নয়, এটা মানুষের কাজ। ওরা আমাদের ভয়ে না আততায়ীরা পালিয়ে গেছে, ওরা পালিয়েছে, ওরা আবার আসতে পারে। তাই আমি আমাদের দুই সৈনিককে ওদের পাহাড়ায় রেখে এসেছি। ওরা এই যে বললে ওরা ভয়ে না মানে ওই আর কি স্যার। তুমি তো ঠিক সুবিধার লোক নও। হ্যাঁ, আচ্ছা, কে করতে পারে কোনো ধারণা আছে? তা বলতে পারবো না, তবে স্যার একটা খেলনা বেলচা এই মরচে করে খাওয়া গেছে। খেলনা বেলচা? খেলনা বেলচা মানে বাচ্চা ছেলে কেউ? আচ্ছা ঠিক আছে, কথাটা কে জানে? আর কেউ জানে স্যার, কাউকে জানতে দিনি। আমি আর আমার দুই সৈনিক ছাড়া কাউকে জানতে দিনি। বেশ, এখন যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। তুমি এক্ষুনি গিয়ে মৃতদেহের ওপর থেকে মাটি সরিয়ে দেবে, তীক্ষ্ণ নজর রাখবে, ঠিক আছে? যদি কাউকে সন্দেহ হয় বা যদি দেখো কেউ সেই সমাধি দিতে আসছে, তাহলে তাকে তৎক্ষণাৎ গ্রেফতার করবে এবং সরাসরি আমাদের কাছে নিয়ে আসবে, বুঝেছো? হ্যাঁ। আর এই ব্যাপারে নিজের মুখ সম্পূর্ণ বন্ধ রাখবে। এই গুজবটা যদি থিপসে ছড়িয়ে পড়ে যে কেউ মৃতদেহ চাপা দেওয়ার চেষ্টা করেছে, তাহলে কিন্তু তোমাদের তিনজনকে মেরে ফেলবেন চিফ রাজা ফিরোজ। এই কথাটা না বাকি দুজনকে কান কামড়ে বলে দেবে, বুঝেছো?
সেটা আমি বলতে চাই স্যার, আমি দিব্যি করে বলছি আমি কাউকে বলিনি। র্যাব আমার ঘরে দুটো বড় বাচ্চা আছে, আমি কি করতে পারি বলুন স্যার? তবে কথা দিচ্ছি এরপর থেকে কথা বলার সময় আরো বেশি সতর্ক হবো। আমারও তাই মনে হয়, সতর্ক হওয়াই উচিত। কেন আমার মনে হয় সে সমাধি সম্পূর্ণ করতে আবার আসবে। হ্যাঁ শোনো, তাকে গ্রেপ্তার করবে এবং আমার কাছে নিয়ে আসবে, তাহলে আমি কেন স্বয়ং জিউসও তোমাদের বাঁচাতে পারবেন না। আসলে সবই হচ্ছে রাজার বিরুদ্ধে চক্রান্ত। আমি চিফকে সবটাই জানাচ্ছি, বাকিটা সিদ্ধান্ত নেওয়ার উনিই নেবেন। যাও। খুব সাবধানে বই ধরবি হাতা, এই সিং ঝুললে সর্বনা কথাটাকে একদম মাঝে শেষ করে ফেলবে। শুনছেই না কেউ, যে যা পাচ্ছে বলে দিচ্ছে, তুমি বলছো বই ধরতে? তোকে একবারে মাঝখানে ফালতে হবে, অল্প স্বল্প ছাড়ি ছুড়ে দিবি, লে লে মাথা ঠান্ডা করে বইটা ধর, বইটা ধর। আর তোমরা ঠান্ডা কেন, বাজাও বাজাও। সকালবেলা তোমাকে ঢুকতে চেয়েছিলাম, ইয়ে বললো ওদের কাছে ছেলে বললো সবটাই তো দেখে সবটাই ভালো লাগলো, মানে শুধু স্টেজ নয়, শুধু অ্যাক্টিং নয়, সমস্ত পার্ট। কি হয়ে গেছে? যা হবার হয়ে গেছে। কি যা হবার হয়ে গেছে? সর্বনাশ হচ্ছে। কি হয়েছে? খত না ভালো লাগবে সবাইকে, তুমি লাইনে দাঁড়িয়ে করবেন না মানে কি আর কি না, যখন খুশি যা খুশি করবে। এত করে পাড়াটাকে জমাইছি, এখন করিব নাই বললেই হলো। কেন কেন করবে না? সোয়ারের ছিলাম বড় বেশি গাল দিয়া হয়ে গেছে না? গাল হারামিকে আমি চুলে চাপাবো তো? বেতান্তটা কি বলবি তো নাকি?
ওই আগের সিন হ্যাঁ কি উল্টা পুল্টা বলার জন্য হ্যাঁ তুমি না কি ওকে বকিছিল? হ্যাঁ বলেছিলাম। এই জন্যে ও কাউকে কিছু না জানায় জামা কাপড় খুলিছে আর পালাই দিয়েছে। তবে তো হলো এই 4-4টা গায়ের লোক এই আসরের পিছে আছে। এখন যদি হতাজিতের সিন না হয় কেউ আমাদের ছেড়ে দিবে, সবাই আমাদের সাথে যুদ্ধে নামে যাবে। সত্যি চন্দ্রবিন্দু সুযোগ বল দিয়েছে কবে? তখন তোমরা কি ফুসুল করছো? বলে পালার মাঝে কি রঙ আছে তোমাদের? ওই শালাকে পায় সব বদমাইশ বলে একটি ধারে চুস্তি মারে। আরে তুই আর বিড়ি ধরবার সময় পেলি না? আচ্ছা আমি কি করব বলো তো? কর্তা বাবুর লোক কর্তা বাবুকে ছেড়ে পালাইছে, তাতে তোমারই বাকি আমারই বাকি। তামাটা হয়েছে কথাটা খুব শুনলে পিঠের দুঃখতা শেষ হয়। আরে মহাভারতের গল্প কে না জানে। এখন যদি গদাজিদের সিন না হয় কেউ আমাদের ছাড়ি দিবে, সবাই আমাদেরকে গদা বানায়। কিন্তু এখন কি উপায়? দিদি কিন্তু টেম্পো এক সেকেন্ড তোমার প্রথমে তোমার টেম্পো শব্দ করেছিল, কিন্তু ওর টেম্পো বলেছিল তো তখন পিক আপ দিতে সময় লাগবে। দিদি প্রথম থেকে টেম্পো হ্যাঁ মাস্টার, উপায় একটা আছে। উপায় আছে? তাহলে মুখ বন্ধ করে চুক্তি করে টানে যাচ্ছে কেন? বলো না, বলো না কি উপায়? তবে ও তোমাদের মনের মতন হবে কিনা আমি বলতে লাগছি। কে মতে গেছি এই আসরটাতেই বসে আছে। আসরে বসে আছে? কে রে? কদিন রিহার্সেল দিয়েছিল। কে রে? বলবো তোমার সঙ্গে দেখা করতে না না না, ওয়াকে দিয়ে হবে না, ওয়াকে দিয়ে হবে না। তোরা কি পাগল ভাইছিস নাকি? যখন খুশি যাকে তাকে দিয়ে ভীম করালেই হলো। আর তো কাউকে পাছো না। না তাহলে দাও দাও না এই পালাটাকে বন্ধ করে। আরে তো দেখ না পালাটা বন্ধ করে। আসরে কত লোক বসে আছে দেখেছিস? এই সময় পালা যদি বন্ধ হয়ে যায় কাকুকে আর ঘর যেতে হবে না, সব এই কুরুক্ষেত্রে পড়ে থাকবে। আচ্ছা মুশকিল, তুমি পালাটাও বন্ধ করবে না, না আবার অন্য কাউকে দিয়ে করাবেও না। না তাহলে তুমি মরো, নিজে যা খুশি করো, আমি চাইলে জাতিস কোথায়? বিস্কুট নেই, জাতিস বিস্কুট কোথায়? নেই। কেন ঘর চলল? কেন ঘর চললি? কি বাবা শালা ভীম পালাইলো, বমটা পালাইছে, তোরা কি রংবাজি পাচ্ছিস না? আমার চাঁদিটা ওই তোমরা লহরাও গা, আমার যা পাচ্ছিল আমি করে দিয়েছি। শেষে তো মাত্র একটা গান ছিল, তো গদা যুদ্ধই হইল নাই, তাহলে আমি গাইবটা কি? বলি ও মাস্টার, বাকি যদি কাল হবে নাকি গো? এদিকে যে বসে বসে আমাদের শিকড় বিরাজ গেল। বলি ও মাস্টার, ততক্ষণ নামটা বলা এক ঘন্টা দেখো ডান্স তো দিন যা কি গো শুনতে পেলে তো থাকলে এখানে থাকতো না। কখন এলে? বাঁধের জল কমেছে না কাপড় চুপড় ভিজা গেলে? শালা খকনা, তুকে যদি আমি গান ছাড়া করেছি তো আমার নাম লয়। যা বিশা বিশা ওয়াকে দিয়া যাবো। হ্যাঁ যা বলছো? হ্যাঁ যাচ্ছি তাইলে। যা। এই থামো থামো, এটা ধরো। শালা খুব কিছু না আরম্ভ করবি না, আমরা উঠবো। আরে উঠবে কেন? রাত জেগে পালা দেখতে এসছো, উঠলে হবে? বলছি শোনা শোনা, কি হলো? আরে তুমি উঠো কেন? কি হলো? বলছিলাম যে তোমরা কেউ ওই যদুদাকে দেখেছো? যদুদাকে? দাঁড়া দাঁড়া দাঁড়া, এদেরকে সুদাই দেখি। এই তোমরা কেউ যদুদাকে দেখেছো? যদুদাকে? যদুদা যদুদাকে? থামা থামা, কোথায় যেন একবার দেখলে মানে মনে কোথায় দেখলে? দাঁড়াও দেখি দেখি। দেখো ও ওইটার পাশে বসে বিড়ি ফুকছে, থামবে না? পাই আমি খাওয়ারই পেলাম নাই। দেখো দেখো এবার বিড়ির আগুনটা কেমন গড় করাচ্ছে, হবো হবো। ওই যে পৌঁছার হাবলার মাঝে পেয়েছি পেয়েছি। বসে 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 আমি ঠিক খুঁজিলে যদুদাকে। যদুদা যদুদা
তুমি শুধু আমার ভাই নও, তুমি আমার দাদা, ভাই, বোন সব। আরে শোনো, আজকে আমাদেরকে কোন রকম উদ্ধার করতে হবে ভাই। হয়েছে বলো তো? আচ্ছা সাজ করো, সাজ করো। আরে হ্যাঁ, তুই তো ভীমের পাঠটা করেছিলি? হ্যাঁ করেছিলাম তো। ওই ভাঁড়া যখন রিহার্সাল দিয়ে আমি করতাম ভীম, আদিশা করতো দুর্যোধন, তাতে তো আমার পাঠটা মুখস্থ হয়ে গেছিল। শেষে তুমি এসে ওইটা ছিটো করে আমাকে বাদ দিয়ে খাবানাকে ভীম সাজাইলে। আমি? আর তুমিই তো বললে না আমাকে নাকি ভীম বানাবে না। বিশ্বাস করবাই আমি ওই কর্তা ঠাকুর বললেন যে ওর ওই যা যা হবার হয়ে গেছে, এখন সব ভুলে কোন রকমে আমাদের উদ্ধার কর ভাই। তোকে বলছি তো মাস্টার, আমি গাইবো। কেন গাইবে? আমি আজ গাইতে পারবো না। আরে কেন গাইতে পারবি না? কিন্তু যাত্রা হয়েছে, কি হয়েছে? তামাশা হচ্ছে? ঢোকে না। কিন্তু ওই গলিটা যে আমার বাড়ির শর্টকাট, নাহলে অনেক ঘুরতে হয়। আর আমি কি করে জানবো তুমি প্রত্যেক শুক্রবার আমার জন্য ওই গলিতে লুকিয়ে থাকো? কি? তোমার জন্য লুকিয়ে থাকি? এজন্য পাড়ার ইয়ার ছোকরা স্কুলের মেয়েদের তো রক্তে বসেছে না? আমি কি তাই বলেছি? আমি শুধু তুমি কি বলতে চাও আমি শুনতে চাই না। একটা কথা বললে মুখ ছেড়ে তুলে দেবো তোমার। জল খাবো। জল খাবে? হ্যাঁ, বড় তেষ্টা পেয়েছে, গলাটা একেবারে শুকিয়ে আসছে। আর কি চাই বলো? চা করে দেবো, খিদে পেয়েছে। আমি শুধু একটু জল চেয়েছি। নিজে উঠে খেয়ে নাও, আমি তোমার চাকর নই। কোথায় আছে বলো? ওইদিকে দাঁড়াও, বসো এখানে। চুপ করে বসো এখানে, আমি এনে দিচ্ছি, একদম লড়বে না। কোথায় যাচ্ছিলে? কোথায় যাচ্ছিলে? না, পালাবো কেন? আমি বাঘ হয়েছি ঘাস খেয়ে। না, আমি ইজ্জত বাঁচাতে 20,000 30,000 হাঁটছিলে, এখন তুমি ইজ্জতের সাথে সাথে যদি 200 টাকাও বাঁচে। না, ব্যাগ দুটো মাটিতে পড়েছিল দেখে আমি কুড়িয়ে রাখি। সুদীপ্তা, 200 টাকার খেয়ে কি কুত্তা সব? কুত্তা? দেখো, তুমি যা ভাবছো আমি তা নই। আমি একটা খেটে খাওয়া মেয়ে, অফিসে চাকরি করি। খেটে খাওয়া হ্যাঁ? বলো রোজ লিপস্টিক শাড়ি গয়না খরচা? না, মোটেই না। কেন স্বামী রোজগারে খাওয়া কুলোই না? খুব তো 20,000 30,000 হাঁটছিলে। হ্যাঁ, কুলোই। কিন্তু কি করে যে বোঝাই তোমায়? যখন প্রথম চাকরি পেয়েছিলাম তখন এরকম অবস্থা ছিল না। হাত জুটতো, কিন্তু কথা আমি কারোর কথা শুনতে চাই না। কথা খালি কল ব্যাটা। Hollow man, stuck man, leaning together, head piece, favorite straw, pickle straw. Hey, কথা যে বলো মানে বোঝো কিছু? কেন বুঝবো না? ঘন্টা বোঝো। Hollow man, stuck man, কার কবিতা জানো? না। No. It's a tale told by an idiot, full of sound and theory, signifying nothing. কার লেখা জানো? হ্যাঁ, এটা জানি। শেক্সপিয়ার, ম্যাকবেথ আমাদের বিয়ে করতে ছিল। তুমি বিয়ে করেছো? হ্যাঁ। পাস করেছো? তা না হলে চাকরি পাওয়া যায় এই বাজারে? অনার্স ছিল?
কলেজ কটা বিদেশি কবির নাম শুনেছো? শেলি, কিটস, ওয়ার্ডসওয়ার্থ, দস্তয়েভস্কি পড়েছো? না, কিন্তু নাম শুনেছি। তবে আবার কি নাম শুনেছো? কিচ্ছু বোঝো না, কিচ্ছু জানো না, শুধু খাতায় উগরে নোট মুখস্থ করে পাস করেছো। আমি কি বলেছি আমি সব জানি? ডিগ্রি দেখাচ্ছি, ডিগ্রি দেখাচ্ছি। আমি কি সেটা বলেছি আমি বিএ পাস? আমি বিএ পাস করিনি, বুঝলে? আমি কলেজের চৌকাট মারাইনি। তোমাদের ওই বিএ, ডিগ্রি, এমএ, ডিপ্লোমা সব আমি ধরাই পড়া করি। কলেজ দেখাচ্ছে আমাকে। তুমি জানো পড়াশোনা করেছো? আলবাত করেছি, 100 বার পড়েছি। নোট না, বই 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 বই। দেখো দেখো, ওখানে প্রত্যেকটা বই আমার কেনা। মাইনের অর্ধেক টাকা দিয়ে আমি বই কিনি। বেশি বই হয় না তাতে, ভালো বই 2-3টেই হয় না তাতে। তুমি চাকরি করো? বেশ করি, তোমার তো কি? তোমার কেউ নেই? আমি বাঘ, বাঘের কেউ থাকে? বাঘ একা গর্তের মধ্যে থাকে, থাবা পেতে, গুড়ি মেরে, জিভ দিয়ে ঠোঁট চাটে, চাকুন চাকুন চুকুন, বসে বসে অপেক্ষা করে শিকার আসবে, শিকার আসবে একদিন, ভীতু হরিণের মতো, চোরের মতো, এদিক ওদিক চাইতে চাইতে আসবে। আসছে আসছে আরো কাছে, আরে একদম নড়ো না, নিঃশ্বাস বন্ধ করে থাকো। আসছে আসছে আরেকটু, আরেকটু, ছবা মেরে টেনে নিয়ে করতে কাঁচা কর্মর করে চিবিয়ে খেয়ে গেল। আচ্ছা তুমি না আমি শুধু বলছি না, আমি শুধু কথা কথা, চাকরি করতে যাও কথা, রাস্তায় যাও কথা, সিনেমায় যাও কথা, থিয়েটারে যাও কথা, মানে নেই, অর্থ নেই, শুধু কথা কথা কথা। কেশো কেশো, দেখো আসল কথা যে এই সব বইয়ে, আরো বইয়ে, যা আমি চিনতে পারিনি। যারা সত্যিকারের বিদ্যান তারা জানে কথা। কলেজে ইউনিভার্সিটির প্রফেসর বলতে চাই না, এই তোমার মতো মোটা মাথা গোদাবারে ছাত্রছাত্রীদের জন্যই বলতে চাই না। নোট দিয়ে দেয়, বলে মুখস্থ করো। আমি কলেজে পড়লে দেখে দিতাম, সারাদের কথা বলিয়ে ছাড়তাম, পেটটা বোমা মেরে আসল করে বের করে আনতাম। আমি দেখি তুমি কলেজে পড়নি কেন? তোমার কথা কি? না, তোমার বাবার কথা কি? কলেজ কলেজকে ঘৃণা করি, থু থু কলেজ, থু কলেজ। তুমি ঠিক বলেছো, কলেজে কিছু পড়ায় না, কিছু শেখায় না। আমরা শুধু শুধু নোট মুখস্থ করে না বুঝে না শিখে। কিন্তু আচ্ছা, সবটাই কি কলেজের দোষ বলো? আমরা কি শিখতে চেয়েছি? এই যে তুমি কত কবির নাম করলে, তুমি কত বই কেনো পড়ো, আর আমি? আমাদের একজন প্রফেসর ছিলেন জানো, লতিকা। তিনি কিন্তু প্রায়ই বলতেন সিলেবাসের বাইরে অনেক জানবার আছে, পরীক্ষায় পাশ করাটা